দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে ২১শে টেলিভিশনের বিশেষ আয়োজন বিপিএল ক্রিক হিরোসে। দর্শক, শুরু হয়েছে ৪৬ ম্যাচের মহরণ, যেখানে ট্রফির লড়াইয়ে ৩টি ভেন্যুতে মুখোমুখি হচ্ছে ৭টি দল। জুলাই অভ্যুত্থানের আলোকে এবারে বিপিএলে থাকছে নতুন সব চমক, আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপন্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আই এম ভেরি মাচ অনার্ড টু হ্যাভ ইউ হিয়ার উইথ আস। আজকে আমরা আলোচনার শুরুতেই আমাদের যে ম্যাচটা হয়ে গেল বিপিএল এর, আজকে সেই ম্যাচটা নিয়ে কথা বলতে যাচ্ছি। চিটাগং কিংস এবং দুর্বার রাজশাহী, আপনার ওভারভিউ কি ম্যাচটা নিয়ে? আর সত্যি কথা বলতে যে আজকে চিটাগং কিংস চমৎকার ব্যাটিং করেছে। আর সাথে যদি বলি যে দুর্বার রাজশাহী আসলে তারা যে মান অনুযায়ী বোলিংটা করা দরকার ছিল, সাথে ফিল্ডিংটা যেটা দরকার ছিল সেটা নট আপ টু দ্য মার্ক। সো আমার মনে হয় যে চিটাগাংয়ে ওসমান খান চমৎকার ব্যাটিং করেছেন। যদি রাজশাহী দুর্বারে কিছু ক্যাচ ড্রপ করেছে, সেখানে যদি কিছু ড্রপগুলি না হতো, হয়তো রানটা একটু কম হতো, তখন খেলাটা একটু ফাইট হতো। আপনি আবার যদি দেখেন যে দুর্বার রাজশাহীর ব্যাটিংটা একটু, ওরা সবসময় নির্ভর করেছে ব্যাটিংটা একটু স্ট্রং, বাট সেই দিক দিয়েও কিন্তু ব্যাটিংয়েও আজকে তারা সম্পূর্ণ ভালো কিছু করতে পারেনি। হ্যারিস বাদে কেউই রান করতে পারেনি। আমিনুল থেকে শুরু করে ইয়াসিরের রাব্বি থেকে শুরু করে কেউ আসলে রান করতে পারেনি, যার দরুন তাদের আজকে বিশাল পরাজয়। দুর্বার রাজশাহী, যেমনটা আপনি বলছিলেন যে ব্যাটিংয়ে ভালো, কিন্তু বোলিংয়ে কিন্তু ওই অর্থে ভালো না। সো এই ক্ষেত্রে তারা যদি ম্যাচে ফিরে আসতে চায়, বা আপনার বিপিএল এর টুর্নামেন্টে আসলেই শিরোপা ধরতে চায়, তাদের কোন কোন দিকগুলোর প্রতি খেয়াল রাখা উচিত? আর সত্যি কথা বলতে যে আপনি যদি দেখেন সব টিমই কিন্তু মোটামুটি বোলিং লাইন আপটা স্ট্রং থাকে। আপনি রংপুরে যদি দেখেন, রংপুর রাইডার্সের বোলিং কিন্তু ওদের অনেক স্ট্রং, যার জন্য তারা বরিশালকে ইজিলি হারিয়েছে। তো আমার মনে হয় যে দুর্বার রাজশাহীকে যদি গেম জিততে হয়, আপনার বোলিং যদি না ভালো থাকে, সেই জায়গায় মনে হয় যে পেস বোলিং অ্যাটাকটা খুবই দুর্বল আছে। তাসকিন বাদে আসলে স্ট্রাইক বোলার বলতে কেউ নেই। সেই জায়গায় মনে হয় যে তাদেরকে বোলিংয়ে স্ট্রাইক বোলার তাসকিনের সাথে আরেকজন ভালো একজন বলার ইনক্লুড করা খুবই দরকার, সেটা ফরেন হোক বা দেশি হোক। সেক্ষেত্রে তাদের চিন্তা করা অবশ্যই দরকার এই জায়গাটায়। স্পিনের ক্ষেত্রেও আমি বলবো যে হাসান মুরাদ তেমন নট আপ টু দ্য মার্ক। আজকে যদি দেখেন 4 ওভারে 45 রান দিয়েছেন উইকেটলেস। তো আমার মনে হয় যে এই জায়গায় সোহাগ গাজীকে এনেছেন, তেমন একটা পারফর্ম করতে পারেননি। তারপর আমি বলবো যে যদি ভালো করতে পারতেন তাহলে সোহাগ গাজী 3 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন মোটামুটি। তারপরে বলবো যে এখানে লেফট আর্ম স্পিনার কিন্তু অনেক বেশি দরকার। তো ওদেরকে ভালো বোলিং করতে হবে, সাথে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওদের পেস বোলিং অ্যাটাকটা আমার কাছে তাসকিন বাদে একদমই নেই। তো গত ম্যাচেও আপনি যদি দেখেন তাসকিন একটা 7টা উইকেট নিয়েছে, তারপরেও কিন্তু রান অনেক হয়েছিল। এক্স্যাক্টলি। সো আমার মনে হয় যে দুর্বার রাশিকে অবশ্যই তাদের বোলিং নিয়ে চিন্তা করতে হবে। আপনার টি-20 ফরম্যাটে বোলিং এর ক্ষেত্রে পেস নাকি স্পিন, কোনটা বেশি? ডিপেন্ড করে উইকেটের উপর। মিরপুরের শেরেবাংলা উইকেটে কিন্তু দেখা যাচ্ছে যে পেস বোলিংটা বেশি এফেক্টিভ হচ্ছে বর্তমানে। যদি আজকের খেলা হয়তো বা সানি এবং অ্যালিসাস 3টে উইকেট পেয়েছেন, 6টি উইকেট পেয়েছেন। সেক্ষেত্রে আবার মোহাম্মদ ওয়াসিমও কিন্তু 2টো উইকেট পেয়েছেন পেসে। আবার যদি দেখেন আগের খেলার রংপুরের বোলিং যদি দেখেন, কিন্তু 2 পেস বোলার কিন্তু পুরো খেলা ধ্বংস করে দিয়েছে। সো আমার মনে হয় যে মিরপুর স্টেডিয়ামে আমার কাছে মনে হয় যে পেস বোলিং অ্যাটাকটা খুবই দরকার। তাসকিন 7 উইকেট পেয়েছে এই জায়গায়। তো আমার পেস বোলিংটা একটু ফেভারেবল আছে ইয়ের জন্য, বোলারদের জন্য। সো আমার মনে হয় যে বিপিএলে যদি উইকেট এর ধরনের থাকে, সেক্ষেত্রে পেস বোলিংটা একটু হলেও হেল্প পাচ্ছে। ওকে, আপনার ওসমান খানের ম্যাচ নিয়ে আসলে বলতে যাচ্ছি। চিটাগং কিংসের ওসমান খান 62 বলে 123 রান করেছেন। এটা আপনার এবার বিপিএল এর ফরেন প্লেয়ারদের মধ্যে ফার্স্ট সেঞ্চুরি, ইফ আই এম নট রং। সো আপনার এটা নিয়ে ওভারভিউ কি? এটা আসলে আপনার বিপিএল এর টোন কতটুকু সেট বিপিএল করলো? কিন্তু আগেও একবার এসেছিলেন, মানে 2022-23-এর দিকে, তখন একটা সেঞ্চুরি ছিল। সেখান থেকে তিনি আবার পাকিস্তান টিমেও চান্স পেয়েছিলেন। সো এবারও আজকে যে ম্যাচটা উনি খেলেছেন চমৎকার ব্যাটিং করেছেন। একটা লাইফ বাদ পেয়েছেন মনে হয়, সেটা বাদে ওনার যদি ব্যাটিং দেখেন তাহলে চমৎকার ব্যাটিং করেছেন। কিছু শট যেগুলো আসলে ওভার বাউন্ডারি যেগুলো হয়েছে, বেশ পাওয়ারফুল শট ছিল, হাতে অনেক স্ট্রেংথ আছে ওনার। আর আমার কাছে মনে হয় যে দুর্বার রাজশাহীর বোলিংটা, আপনি তাসকিনকে কিন্তু সে কিন্তু মারতে পারি না। আপনি যদি তাসকিনের স্পেলটা যদি দেখেন, সে কিন্তু 4 ওভারে 22 রান দিয়ে 2টি উইকেট পেয়েছে, এবং তাকে কিন্তু সেভাবে মারতে পারি। কিন্তু অন্য বলারদের যদি দেখেন, সোহাগ গাজী বাদে সবাইকে কিন্তু সে প্রচণ্ড অ্যাগ্রেসিভ, সবাই মোটামুটি আপনার যদি দেখেন রান রেট বলারদের, হাসান মুরাদ 4 ওভার 45, মোরাদ শেখ 2 ওভার 29, শরীফুল ইসলাম যেটা আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন, উনিও মোটামুটি ভালো, মানে প্রথম খেলা 3 ওভারে 46 রান দিয়ে 1টি উইকেট পেয়েছে। তো এই জায়গায় 15 ইকোনমি।
আপনি যদি দেখেন তাসকিনের 5 বাদে সবাই 9, 12, 15 এইভাবে করে রান বাড়ালো, যেখানে পার্ট টাইম বলার রান বাল Exactly. সেই জায়গায় 12 করে, সেইগুলোকে কিন্তু আমার মনে হয় যে উসমান খান ওনাদের বলারগুলিকে খুব ভালোভাবে রিড ভালোভাবে use করেছেন এবং করেছে। বাজে বলগুলিকে একদম মানে দারুণ সুযোগটা পেয়েছে এবং সুযোগটা দারুণ বাজে ব্যবহার বলগুলো করেছে। একদম সঠিকভাবে ইউটিলাইজ করেছেন, হয় ওভার বাউন্ডারি না বাউন্ডারিতে এটা তৈরি করেছেন। তো আমি বলবো ওভারঅল ওসমান খান চমৎকার ব্যাটিং করেছেন একটা লাইভ বাদে, মানে আনবিলিভেবল ব্যাটিং, যেটাকে মানে আর সবচেয়ে বড় জিনিস উনি বলগুলি যেগুলো মানে সাধারণত দেখা যায় অনেক সময় ব্যাট বল ব্যাটসম্যানরা মিস করেন, সেটা চমৎকারভাবে ইউটিলাইজ করেছেন। সাথে কিন্তু ক্লার্ক তাকে অনেক হেল্প করেছেন ফরেন প্লেয়ার হিসেবে, এবং আজকে প্রথম ম্যাচ খেললেন তিনি চিরাঙ্গের এবং 40 রান করেছেন মনে হয় 25 বলে সামথিং, 25 বলে 40 রান করেছেন। ওনার সাপোর্টটা থাকাতে উসমান খান আরও ইজিলি তার ব্যাটিংটা ইউটিলাইজ করতে পারছেন, Exactly. পুরো মাঠ জুড়ে তিনি খেলতে পেরেছেন। গত ম্যাচে তাসকিনের 4 ওভারে 7 উইকেট এবং গত ম্যাচে সে যে জায়গায় হচ্ছে আপনার শেষ করেছিল, আজকের ম্যাচে আবার ওই জায়গা থেকেই শুরু করেছে, আপনার দুটো উইকেট নিয়ে নিয়েছে। তাসকিন কি আমাদের ক্রিকেটের জন্য ভরসার জায়গাটা হয়ে উঠছে, মানে কনসিস্টেন্সি এন্ড অল দ্য আদার থিং? আপনি যদি শুধু বিপিএল না, আপনি যদি বাংলাদেশ টিমের খেলাও দেখেন, তাসকিন কিন্তু এখন আমাদের মানে মেইন স্ট্রাইক বলার বা মেইন ডিপেন্ডেবল বলার আমি মনে করি। তাসকিন যখনই থাকে মাঠে তখন কিছু না কিছু একটা হয়, উইকেট ব্রেক থ্রু আনতে হলে তাসকিন কিন্তু সেটা করে দেখান। তো মনে হয় তাসকিন বাংলাদেশের জন্য এখন আমি আমার কাছে সবচেয়ে টপ বলার উনি, 1 নম্বর বলার হিসেবে যদি বলেন আমি তাসকিনকে বলবো এখন বাংলাদেশের। যখন যেটা দরকার উনি সেটা সার্ভিস দিচ্ছেন, টি20 বলেন, ওয়ানডে বলেন, লঙ্গার ভার্সন ক্রিকেট বলেন, টেস্টে বলেন, সেই জায়গায় কিন্তু সব ক্ষেত্রে কিন্তু তাসকিন চমৎকার বোলিং করছে। সো তাসকিনের এখন বর্তমান যে ফর্মে আছেন সেটা যদি ধরে রাখতে পারেন বাংলাদেশের জন্য অবশ্যই সেটা চমৎকার একটা দিক নিয়ে আসবে। আপনার হচ্ছে দুর্বার রাজশাহীর টোটাল টিমটা নিয়ে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া বলেন বা হচ্ছে অনেক জায়গায় সিনিয়রদেরও দেখেছি যে কথা বলছে যে এই জায়গায় হচ্ছে টিমটা ঠিকমতো সাজানো হয়নি, তাদের এই ঘাটতি আছে। ফরেন প্লেয়ারও কিন্তু যদি দেখেন আজকে 2 জন খেলেছেন এক্স্যাক্টলি 4 জনের জায়গায়, তো সেই জায়গাতে অবশ্যই ঘাটতি আছে। এখন জানি না এটা আসলে দুর্বার রাজশাহীর অফিসিয়ালের ব্যাপার, ফাইন্যান্সের ব্যাপার আছে, সেই জায়গায় তারা কি প্লেয়ার কি কালেক্ট করতে পারছেন না নাকি সেটা আসলে অফিসিয়ালরা ভালো জানেন। বাট যদি এই ধরনের বিপিএলের মতন বড় একটা টুর্নামেন্ট ইভেন্টে বা টুর্নামেন্টে যদি বলেন এরকম টিম হয়, সেক্ষেত্রে আপনি যদি ফাইটিং করতে চান তাকে আপনাকে ফরেন প্লেয়ার ভালো আনতে হবে এবং লোকাল প্লেয়ার যারা আছেন তাদেরকে ভালো খেলতে হবে। লোকাল প্লেয়াররা মোটামুটি ভালো খেলছেন, বাট ফরেন প্লেয়াররা টোটালি একদমই নট আপ টু দ্য মার্ক। এক্স্যাক্টলি। আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম, এনামুল হক বিজয়ের ট্যাকটিক্স অ্যাজ এ ক্যাপ্টেন, এইটা আসলে আপনারা কিভাবে দেখছেন? লাস্ট 2 ম্যাচে যদি দেখেন তিনি কিন্তু স্কোরও করেছেন এবং ভালো একটা পারফর্ম দিয়েছেন। আর রান ব্রাল লাস্ট ম্যাচে কিন্তু মোটামুটি রান করাতে আর বিজয় রান করাতে কিন্তু ম্যাচটা বের করে নিয়ে আসতে পেরেছেন। সো আমার মনে হয় যে ইয়াসির আলী রাব্বির প্রথম ইনিংস বাদে তারপর কিন্তু পরের 2টা ইনিংস কিন্তু পরের 2টা ম্যাচে কিন্তু একদমই রান পান নেই, সেই জায়গাটায় দুর্বার রাজশাহী পিছিয়ে যাচ্ছেন। তারপরে সারি যারা ব্যাটসম্যান আছেন তারা কেউ কিছু করতে পারছেন না। তো আমার মনে হয় যে এখানে একটা ফরেন ব্যাটসম্যান, ভালো ব্যাটসম্যান দুর্বার রাশির খুবই দরকার, সাথে একটা ভালো অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার যদি তারা কালেক্ট করতে পারেন তাহলে দুর্বার রাশি মোটামুটি লোকাল মিলিয়ে ভালো টিম হবে। বিকজ বিজয় এবং ইয়াসির আলী যদি রান না করেন তাহলে দেখা যাচ্ছে কেউ আর রান করতে পারছে না, যেমন আজকে তার সেটা প্রমাণ পাওয়া গেল। আমরা পেলাম। হ্যাঁ, আপনি প্রথম ম্যাচেও যদি দেখেন হয়তো বা 191 রান করে হেরে গিয়েছে, তারপর যদি দেখেন রাব্বি আর বিজয়ী কিন্তু রান করেছে। তো আমার মনে হয় দুর্বার রাজশাহীকে জিততে হলে, বড় বড় টিমদের সাথে জিততে হলে তাদেরকে অবশ্যই ফরেন কালেকশন ভালো করতে হবে এবং যারা যাতে পারফর্ম করতে পারে এবং ওদেরকে পেস বোলিং অলরাউন্ডার বা জেনুইন পেস বোলার একজন ইনক্লুড করতে হবে টিমে। আমি যদি চিটাগং কিংসের ব্যাপারে আপনার কাছে জানতে চাই যে চিটাগং কিংসের স্ট্রেংথের জায়গা কোনগুলো, বা যদি এরা হচ্ছে আপনার এবারের বিপিএল এর আসরে জয়ী হতে চায় তাহলে তাদের কোন দিকগুলোর উপরে ফোকাস বেশি করতে হবে? চিটাগং কিংসে যদি দেখেন আজকে তো ব্যাটিং তারা যেভাবে স্টার্ট করেছেন চমৎকার। প্রথম ইমন আউট হয়ে গিয়েছে, ইমনকেও আসলে রানে আসতে হবে। ইমন নট এ ব্যাড ব্যাটসম্যান, চমৎকার ব্যাটিং করে আমাদের বাংলাদেশের টিমের হয়ে খেলছেন স্টিল। সো আমার তাকে একটু রান করতে হবে। উসমান খান তো রান করেছেন, সাথে ক্লার্ক নতুন এসেছেন, উনিও আজকে রান করেছেন। সো আমার মনে হয় যে সাথে আপনার আমিনুল আপনার আছেন, মিথুন আলী আছেন, মিথুন আলীকেও মোটামুটি রান করছেন, শামীম হোসেন আছে, শামীম পাটোয়ারিতে প্রথম ম্যাচে রান করেছেন, বাট আজকে পরের দিকে আসলে হায়দার আলী মোটামুটি রান করেছেন। তো আমার মনে হয় যে তাদেরকে ম্যাচ জিততে হলে অবশ্যই চিটাগংকে বরাবর ম্যাচ জিততে হলে তাদের বোলিং লাইনও আজকে দেখেন অনেকটা চেঞ্জ এনেছেন, যেমন ইয়াসির আলী রাব্বি আরফাজ সানিকে নিয়ে এসেছেন বোলিংয়ে। আপনি আরফাজ সানি যদি দেখেন, এই যে আরফাজ সানি 4 ওভারে 23 রানে 3 উইকেট পেয়েছে, সেই জায়গাটায় একটা ভালো
চেঞ্জেস এনেছে আমি মনে করি। সাথে আহ, নাইম ইসলামের জায়গায় ক্লার্ককে কিন্তু সেখানে ঢুকেছেন, আর আরফ হাসানির জায়গায় কিন্তু একজন ফরেন প্লেয়ারের জায়গায় কিন্তু আরফ হাসানি এনে তিনি সাকসেস পেয়েছে। সো আমার মনে হয় যে তাদের যে টেকনিকগুলি হচ্ছে যে তাদের বোলিংয়ে যে চেঞ্জগুলো যে ভালো হয়েছে, এবং শরীফুল প্রথম ম্যাচে ভালো বল এক্স্যাক্টলি, আমি এই জিনিসটাই আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। হোয়াট ইউর থট অন পেসার শরীফুল? শরীফুল যেভাবে আমরা আশা করি হয়তো সেভাবে প্রথম দুটো ম্যাচ পাইনি, আজকে বাদ মোটামুটি 3 ওভার 25 রান দিয়েছেন, 2টা উইকেট পেয়েছেন, বাট তার কাছ থেকে আমরা আরও ভালো আশা করি। এবং চিটাগাংকে জিততে হলে শরীফুলকে ভালো স্টার্ট করতে হবে এবং স্লগ ওভার এসে তাকে ভালো বোলিং করতে হবে। সে কিন্তু আরও বেটার বোলার। ওকে, আমার মনে হয় সেই যে তার সেই পারফর্মটা এখন ওই ওই পারফর্মে উনি নেই, বাট আমার মনে হয় উনি হয়তো এই আজকের ম্যাচের পর থেকে হয়তো বা কামব্যাক করতে পারবেন। আজকে 2টি উইকেট পাওয়াতে তার কনফিডেন্স হয়তো বা একটু লেভেল বাড়বে, বাট তাকে আরও মিতব্যয়ী হতে হবে, ইকোনমিটা আর একটু কমাতে হবে, বিকজ উনি যে ধরনের বলার এই ধরনের টুর্নামেন্টে অবশ্যই তাকে ভালো বোলিং করতে হবে। শরীফুল যদি ভালো স্টার্ট করে তাহলে অবশ্যই চিটাং জিতার মতন টিম বড় বড় টিমের সাথে। বাট চিটাংকে অবশ্যই মাথায় রাখতে হবে তাদের ফরেন ব্যাটসম্যানের উপর নির্ভর না করে লোকাল যারা ব্যাটসম্যান আছে, ইমন আছে, যারা আছেন তাদেরকেও কিন্তু রান করতে হবে। আমার মনে হয় যে মিথুন আলীকে রান করতে হবে, সে যদি রান করতে পারে বড় রান করতে হবে। ইমনকে স্টার্টিংটা ভালো দিতে হবে, যদি তারা স্টার্টিংটা ভালো দিতে পারে অবশ্যই তাহলে চিটাং বড় টিমকে হারাতে পারবে। ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার সাথে এই ব্যাপারে আরও কথা বলবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসছে। প্রিয় দর্শক, বিপিএল ক্রিক হিরোসে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমন্ত্রণ আবারও বিপিএল ক্রিক হিরোসে সরাসরি চলে যাচ্ছে আজকে আমাদের অতিথির কাছে। আমি বিরতির পরে শুরুতে একটা জিনিস জানতে চাচ্ছি। গতকালকের ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের ম্যাচটায় ফরচুন বরিশাল পারল না রংপুর রাইডার্সকে থামাতে। এবারের আসরে এখন অবধি আনবিটেবল টিম। হোয়াট ইউর থট অন দিস? রংপুর রাইডার্স কি এবারে আসরে হচ্ছে জয়ী হচ্ছে? তাদের স্ট্রেংথের জায়গা কোনগুলো? আসলে টি-20 মানে কে জয়ী হচ্ছে বলা ভেরি ডিফিকাল্ট। যেদিন ভালো খেলে ওই দিন তাদের যেমন যেটা আপনি বললেন বরিশাল কিন্তু একটা ব্যাড টিম, কিন্তু ওরা লুজ করে নিয়ে অল আউট হয়ে যায়। আমি মনে করি রংপুর রাইডার্সের তাদের জিতার মেইন অস্ত্রটি হচ্ছে যে তাদের নাহিদ রানা পেস বোলিং চমৎকার বোলিং করছেন, প্রতিদিন ব্রেক থ্রু এনে দিচ্ছেন এবং রাইট টাইমে রাইট ব্রেক থ্রুটা এনে দিচ্ছেন। যখন তাকে আনা হচ্ছে তখনই ব্রেক থ্রু দিচ্ছেন। আপনি লাস্ট ম্যাচে যদি দেখেন তামিমের আউটটা যদি দেখেন, মাহমুদুল্লাহ রিয়াদের আউটটা যদি দেখেন, যে সময় যে আউটটা দরকার তাকে আনা হচ্ছে সেই সময় কিন্তু উইকেট তিনি বের করে দিচ্ছেন। হয়তো বা কালকে একটু রান কষ্টটা দিয়েছেন, বাট ব্রেক থ্রু টি-20তে বড় বড় ব্রেক থ্রু আনা সময় মতো ব্রেক থ্রু আনাটা বিশাল ব্যাপার। সো আমার মনে হয় যে এই জায়গাটায় রংপুর রাইডার্স অনেক এগিয়ে আছেন। সাথে তারা কিন্তু আকিব জাভেদ পাকিস্তানের নতুন একজন বলার ইনক্লুড করেছেন, তিনি কিন্তু চমৎকার বোলিং করেছেন। হয়তো বা একটা উইকেট পেয়েছেন, কিন্তু ইকোনমি কিন্তু একদমই কম ছিলেন এবং চমৎকার বোলিং করেছেন। তো মনে হয় আমার লাস্ট ম্যাচে তাদের জিতার মেইন কারণই ছিল এত ইজিলি নাহিদ রানা এবং আকিব জাভেদের বোলিং পারফরমেন্সের জন্য। নাহিদ রানা তাহলে অন্যান্য দলগুলোর জন্য থ্রেটের কারণ 100% নো ডাউট। প্রতিটা দলের জন্য নাহিদ রানা কি মানে বিশাল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। ওই ফ্যাক্টরটা মাথায় রেখেই তাহলে অন্যান্য দলগুলোর আসলে হচ্ছে টিম সেট আপ করা বা ট্যাকটিক্স হচ্ছে সাজানো। তারপর আমার মনে হয় যে উইকেটেও কেমন বিহেভ করে, যেমন আমি যেটা বললাম মিরপুরের উইকেট কিন্তু পেস বোলারদের জন্য বেশ পজিটিভ এনার্জি নিয়ে আসছে করছে। বাট আপনি যদি সিলেটের উইকেটে যান সেরকম কী ধরনের উইকেট তৈরি হয় সেটার উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, আমি এটাই জানতে চাচ্ছিলাম। আমরা অলওয়েজ শুনেছি, অলওয়েজ দেখেছি ইনফ্যাক্ট যে আমাদের হোম অফ ক্রিকেট মিরপুর, এই জায়গায় রানের সংখ্যা অলওয়েজ কম হতো, কিন্তু অল অফ এ সাডেন এটা আপনার হয়ে গেছে ক্রিকেটারদের প্যারাডাইস হয়ে গিয়েছে। রান অনেক হচ্ছে আপনার, এবং অনেক বেশি রান হচ্ছে, ওটা চেস করে দলগুলো উইনও করছে। তো এই জিনিসটা তো আমরা দেখলাম যে দুর্নামটা ছিল সেটা গুছেছে। পরবর্তী যে ভেন্যু আছে আমাদের সিলেট অ্যান্ড দেন চিটাগং, এই জায়গায় উইকেটের ধরন কীরকমের হতে পারে? সিলেটের উইকেটে আপনি যদি দেখেন এনসিএলে একটা মানে বিপিএলে আগে এনসিএল হয়েছে, সেখানে কিন্তু টি-20 একটা টুর্নামেন্ট হয়েছে। লাস্টের দিকে কিন্তু উইকেটের বিহেভটা ভালো ছিল না, লো স্কোরিং ম্যাচ হয়েছে। বাট আমার মনে হয় যে সেখান থেকে অবশ্যই ক্রিকেট বোর্ড ওটা লক্ষ্য করবেন। উইকেট অনেকগুলি আছে, ওইখান থেকে মানে নতুন যেগুলো উইকেট ইউজ হয়নি সেগুলোকে ইউজ করাবেন। এবং মিরপুরে আমার জানা মতে মিরপুরের মতন উইকেট হবে পেস বোলারদের ফেভারে থাকতে পারে, কারণ সিলেটে একটু বাউন্স থাকে, ঘাস থাকে, সেটা পেস বোলিংয়ের ফেভারেই থাকতে পারে। সোফার যতদূর আমরা জানি বা যতদূর আমি জানি যে সিলেটের উইকেটে বিহেভিয়ারটা খুবই ভালো করবে, পেস বোলারদের একটু ফেভারে থাকবে। ব্যাটসম্যানরা যদি তাদের সঠিকভাবে খেলতে পারেন তাহলে রান করতে পারেন, বাট পেস বোলিংয়ে একটু হলে ফেভারে থাকবে। আমরা আরো এক্সাইটিং হচ্ছে ম্যাচ দেখার জন্য অপেক্ষা করতেছি অবশ্যই। আর চিটাঙ্গে যদি কথা বলেন, চিটাঙ্গে অনেক রানের খেলা হবে, নো ডাউট। চিটাঙ্গে উইকেট সবসময় ফ্ল্যাট থাকে, প্রচুর রান হবে, সেখানে ব্যাটসম্যানদের খেলা হবে। মেন্টরস পাকিস্তানি, কানাডিয়ান হোস্ট, কিন্তু হেলমেট হচ্ছে মেড ইন গুলিস্তান। সো there's this jokes on all over social media regarding Chittagong Kings
তো এই জায়গাটা থেকে আমার যে জিনিসটা আসলে প্রশ্ন যাচ্ছে, এবারের বিপিএলে আপনার খেলার থেকে কি বাহ্যিক দিক থেকে চাকচিক্যতায় বেশি অর্থ খরচ করা হচ্ছে কিনা? তামিম ইকবাল আপনার হচ্ছে বিপিএল এর ম্যাচ শুরুর আগেও সেও এরকম বললো যে কনসার্টের পেছনেই অনেক টাকা খরচ হচ্ছে। খেলার ক্ষেত্রে এই টাকাগুলো খরচ হলে আরও ভালো হতো। What do you thought on সব this? মানলাম না, আপনার বিপিএল এর জিনিসটা হচ্ছে যে আপনার দর্শক আনাটা ভেরি ইম্পর্টেন্ট। তো খরচটা হ্যাঁ একটু হলেও কমিয়ে যদি ক্রিকেটের দিকে বেশি নজর দেয় অবশ্যই ভালো, বাট তারপরেও আপনাকে চিন্তা করতে হবে যে আপনি বিপিএল টুর্নামেন্টও ফ্র্যাঞ্চাইজিস টুর্নামেন্ট বিশাল বড় হোল ওয়ার্ল্ড খেলা দেখে, সেখানে আসলে দর্শকদের টানার জন্য হলেও আপনার কিছু মার্কেটিং দরকার আছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ এই মার্কেটিংগুলো দরকার আছে, বাট অ্যাক্সেস আসলে কোনো কিছু ভালো না। এক্স্যাক্টলি। খুলনা টাইগার্স নাকি ঢাকা ক্যাপিটালস, আপনার পছন্দের দল কোনটা বা কোনটাকে আগিয়ে রাখবেন? খেলা অনুযায়ী যদি বলেন ঢাকা ক্যাপিটালসের যে পারফর্ম লাস্ট 2 ম্যাচে হয়েছে নট আপ টু দ্য মার্ক। ব্যাটসম্যানরা নট রানে নেই, বলারও সেরকম একটা পারফর্ম করতেছে না, টিম কম্বিনেশনও তারা ঠিক মতন করতে পারছে না। সেদিক দিয়ে আমি খুলনা টাইগার্সকে আগিয়ে রাখবো। খুলনার স্ট্রেংথের জায়গা কোনগুলো হতে পারে? খুলনা স্ট্রেংথের জায়গায় আমার কাছে মনে হচ্ছে ওদের ব্যাটিংটা বেশ স্ট্রং আছে, সেখানে তারা চমৎকার ব্যাটিং করছে। এখন ডিপেন্ড করছে যে রাতের উইকেটটা কী ধরনের বিহেভ করে, কারা টচের উপর ফ্যাক্টর করবে, কারা টচ জিতলে যারা আগে ব্যাটিং করবে তাদের জন্য একটু সুবিধা থাকবে, পরের দিকে বলের ডিউ থাকে, খেলতে একটু বল ঘোরাতে একটু সমস্যা হয়, বাট টসটার উপরে ডিপেন্ড করবে আমার কাছে মনে হয়। বাট খুলনা টাইগারের টিম অনুযায়ী তারা বেস্ট আমার মনে হয় যে এগিয়ে আছে। গ্রেট। আমি যদি ঢাকা ক্যাপিটালসের কথা বলি, ঢাকা ক্যাপিটালসের আসলে কোন দিকগুলোতে খেয়াল রাখা উচিত? এবারের আপনার হচ্ছে বিপিএল এর এটা 8ম ম্যাচ হতে যাচ্ছে, এর মধ্যে ঢাকা ক্যাপিটালস কিন্তু আপনার হচ্ছে একটা ম্যাচও উইন করতে পারেনি। আমরা কিন্তু আপনার হচ্ছে লিটন দাসকেও খুঁজে পাচ্ছি না। লিটন দাস রান না করলে খুবই ডিফিকাল্ট হবে। সো আমরা আসলে ঢাকা ক্যাপিটালস যদি আপনার এই ম্যাচে ফিরতে চায়, বিপিএল এর টুর্নামেন্টে ফিরতে চায়, সেক্ষেত্রে তাদের আসলে করণীয় কি? কোন কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখা উচিত? আপনি ওদের ওপেনিং দেখেন, তামিম আছে ভালো ব্যাটসম্যান, সেও স্টার্টিং ভালো করতে পারছে না, লিটন স্টার্টিং ভালো করতে পারছে না। মূল কথা আপনাদের আমাদের যে দুজন, ওরা যে মেইন দুজনকে টার্গেট করেছে লিটন এবং তামিম, তারা দুজনই বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান, টি20তে ওপেনিং করেন। তাদের স্টার্টিং যদি ভালো না হয় তাহলে একটা টিমের রেজাল্ট করা ভেরি ডিফিকাল্ট। সাথে কিন্তু দেখেন তিসারা পেরেরা কিন্তু তেমন একটা পারফর্ম করতে পারছেন না। বোলিংয়েও তিনি হঠাৎ করে আসেন, সবসময় আসেন না, সেই জায়গাটা আমার মনে হয় একটু তাদের চিন্তা করা দরকার। মুস্তাফিজুর রহমান, আমরা যেটা আশা করি, যে ধরনের বোলিং আশা করি সেখান থেকে হচ্ছে ধারটা আমরা দেখছি না, বা তার স্লোয়ারটা বা যার যে স্লোয়ার কাটার বোলিং যেটা, সেটাও আমরা পাচ্ছি না সেখান থেকে। সেই কারণে আমার কাছে মনে হচ্ছে তারা একটু হলেও পিছিয়ে আছে। তাদের জনসন চার্লস সেভাবে রান করতে পারছেন না, আমির হামজা। তো আমি মনে করি যে ওদের ফরেন প্লেয়ারও কিন্তু নট আপ টু দ্য মার্ক। ফর্মে আসলে অবশ্যই তাদের সম্ভব, তবে তারপরেও আমি বলবো যে সাদাত হোসেন দীপু আছে, উনিও আন্ডার-19 থেকে এসেছেন, 2020 আন্ডার-19 টিমের চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার ছিলেন, ভালো প্লেয়ার, বাট নট পারফর্ম যেটা করা দরকার সেটা সেই জায়গায় তিনি করতে পারছেন না। তো আমার মনে হয় যে তাদের সবাইকে, মানে বিশেষ করে ঢাকা ক্যাপিটালসের লিটন দাস, তামিম, অ্যাঞ্জনি ম্যাথিউস, এদেরকে রান করতে হবে। এই 3 জন কি প্লেয়ার আমার কাছে মনে হয়, এরা যদি রান করতে পারে তাহলে অবশ্যই ঢাকা ক্যাপিটালের জেতার চান্সেস অনেক বেশি থাকবে আমার কাছে মনে হয়। মাহিদুল অঙ্কন, I want to talk about him. মাহিদুল অঙ্কন আপনার হচ্ছে উইলিয়াম বাসিস্টো, গত ম্যাচে আপনার দ্রুততম 50, এবং উইলিয়াম বাসিস্টো কিন্তু আপনার হচ্ছে এই দুইজনই কিন্তু আপনার উইনিং এর, খুলনা টাইগার্সের উইনারের মেইন ক্যারেক্টার। বাসিস্টো কিন্তু প্রথম ম্যাচ এসে খেলেই কিন্তু রান করেছে। এক্স্যাক্টলি। সো আমার মনে হয় যে হ্যাঁ সে ফর্মে আছে। অঙ্কনও চমৎকার ব্যাটিং করছেন, সাথে আফিফ হোসেন দুবুকে রান করতে হবে। যদি আফিফ হোসেন দুবু রান করে তার কিন্তু ভালো একটা ফর্মে চলে যাবে। ইমরুল কায়েসকে তারা এখনও ব্যাটিং করায় নেই মনে হয় আমার জানার মতে। ইমরুল কায়েস যদি খেলেন তাহলে উনিও রান করতে পারবেন। তো ডিপেন্ড করছে। ওদের বোলিংও কিন্তু ভালো, হাসান মাহমুদ আছেন, চমৎকার বোলিং করছেন। নাসুম আহমেদ স্পিনার, তাকেও ভালো বোলিং করতে হবে। আমার মনে হয় যে আসলে যদি চিন্তা করেন ঢাকা ক্যাপিটাল থেকে খুলনার ব্যাটিং বোলিং দুটো একটু লাইন আপ দুইটাই হচ্ছে খুব সুন্দর রাখবো আমি। আবু হায়দার রনি চমৎকার বোলিং ব্যাটিং করছেন, ভালো অলরাউন্ডার, লাস্ট ম্যাচে তার আগে 4 উইকেট পেয়েছেন। মেহেদী হাসান মিরাজ আছেন। মেহেদী হাসান মিরাজ আমার কাছে মনে হচ্ছে যে উনি যে ধরনের পারফর্ম আমরা দরকার সেখান থেকে একটু কম পাচ্ছি। মেহেদী হাসান মিরাজ যদি ফুটে ওঠেন তাহলে কিন্তু খুলনা টাইগার্স কিন্তু চমৎকার হচ্ছে একটা টিম ফর্ম করেছে এবং সেটার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। আমি মাহিদুল অঙ্কন আমাদের বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের জন্য কতটা আপনার পজিটিভ ভাইব বা বাস ক্রিয়েট করতে পারে? আমি তাকে অনেক আগ থেকেই চিনি, চমৎকার একজন ব্যাটসম্যান, আমার কাছে সবসময় ওকে ভালো লাগে। বাট
প্রথম টেস্টে উনি যখন খেলেন ফার্স্ট ইনিংসে রান পেননি, পরের ইনিংসে কিছুটা রান পেয়েছেন, বাট মাত্র শুরু করেছেন। বাট তাকে আরও সুযোগ দিলে হয়তো বা তিনি সেটা প্রমাণ করবেন, বাট তাকে সুযোগ দিতে হবে। আমরা অনেক সময় দেখি আমাদের অনেক খেলোয়াড় আছেন যারা খুব ভালো খেলছেন শুরুর দিকটায়, মানে খুব দারুণভাবে আপনার হচ্ছে পোস্টার বয় হয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের, কিন্তু তারপরে কয়েক ম্যাচ যাওয়ার পরে কিংবা কিছুটা সময় পার হওয়ার পরে তারা কোথাও জানি মিলিয়ে যাচ্ছে। সো এই জায়গায় কি আপনার ক্রিকেট বোর্ড বলেন, মেন্টর বলেন, এদের কি কোথাও ঘাটতি আছে তাদের প্রপার গাইড ক্রিকেট বোর্ড করার কিন্তু ক্ষেত্রে? সব দিক দিয়ে তাদেরকে সব ধরনের ফেসিলিটি দেওয়া হচ্ছে। মেন্টরের দিক দিয়ে যদি বলেন, তাদের সব ধরনের মানে কোচিং স্টাফের যেগুলো দরকার সবই করা হচ্ছে। বাট এখানে জিনিস হচ্ছে নিজের একটা ব্যক্তিগত পার্সোনাল লাইফ আছে, সেখানে তিনি কীভাবে নিজেকে তৈরি করছেন, তার মনোযোগ কীভাবে, তিনি ডিসিপ্লিন কেমন, এটা অনেক কিছু ডিপেন্ড করে। আসলে সবসময় তো বোর্ড আর মেন্টর না, ডেফিনেটলি নট। নিজের প্র্যাকটিসের একটা জায়গা আছে। নিজের ব্যক্তিরও একটা কিছু পার্সোনাল জিনিস থাকে, সেখানে তিনি কীভাবে নিজেকে তৈরি করছেন সেটা বিশাল ব্যাপার। আমার কাছে মনে হয় সেই জায়গাগুলি আমরা যারা প্রথমে এসে খুব ভালো পারফর্ম করছি, পরে হারিয়ে যাচ্ছি, সেই জায়গায় মনে হয় আমাদের ঘাটতি আছে। আমাদের এই জায়গায় মনে হয় তাদেরকে অবশ্যই চিন্তা করা দরকার, তাদের নিজস্ব যে কাজগুলি সেগুলো সঠিকভাবে তারা করতে পারছে কিনা। আমার মনে হয় এই জায়গায় অবশ্যই তাদের ঘাটতি আছে। আপনি আমাদের বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার, ওই সময়ের ক্রিকেট এবং বর্তমান সময়ের ক্রিকেট, ওই সময় আপনাদের ফ্যাসিলিটিস, বর্তমান সময়ের ফ্যাসিলিটিসে কতটুকু ডিফারেন্স পাচ্ছেন, বা আপনার পয়েন্ট অফ ভিউতে অনেক ডিফারেন্স। আমাদের ওভারঅল যে টিম আছে তাদের কোন দিকগুলো খেয়াল রাখা উচিত? খেয়াল তো সব দিকে যাচ্ছে। আমাদের সময় তো কিছু ছিল না, একজন কোচ বাদে কিছুই থাকতো না, নো ট্রেনার, নো ফিজিও, নো ভিডিও অ্যানালাইসিস, এগুলো কিছুই জানতাম না। বাট এখন সবই আছে। জিনিসটা আমি বলছি হচ্ছে যে কোচ যারা যেভাবে প্লেয়ারদের মানে শেখাচ্ছে, সেটা তারা কীভাবে নিচ্ছেন তাদের এটা নিজস্ব ব্যাপার। কোচ, ভিডিও অ্যানালাইসিস, ফিজিও, সব ট্রেনার, মানে সব কিন্তু সঠিকভাবে হচ্ছে, বাট তারা কীভাবে নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে, তাদের মেন্টালিটি কীভাবে কাজ করছে সেটার উপর ডিপেন্ড করছে। যারা এগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারছে তারা কিন্তু ভালো ক্রিকেট খেলে যাচ্ছেন, যারা নিতে পারছেন না তারা কিন্তু পিছিয়ে যাচ্ছেন। সো আমার মনে হয় যে মেন্টাল একটা কাউন্সিলিং এখানে খুবই দরকার। এক্স্যাক্টলি, মেন্টাল ব্রেকডাউনটা আমরা প্রায় সময় দেখি। আপনার হচ্ছে যখনই বাইরে খেলতে যাচ্ছে বা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলতে যাচ্ছে, তখন কোথাও না কোথাও গিয়ে আপনার হচ্ছে পারফরমেন্স ফিকে হয়ে যাচ্ছে। রাইট, সেটা আমার মনে হয় যে আমাদের এই জায়গাটায় আমরা একটু পিছিয়ে আছি। আমাদের কাউন্সিলিং যেটা দরকার, মেন্টাল কাউন্সিলিংটা খুবই দরকার। কোথায় কোন পরিস্থিতি কীভাবে নিজেকে মেন্টালি রেডি করতে হয়, সেই জায়গাটা হয়তো বা আমরা জানি না এখনও। আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, এটা খুবই দরকার। আমার কাছে মনে হয় এটা খুবই দরকার। একজন মেন্টাল কাউন্সিলর টিমের সাথে থাকলে খুবই ভালো। কারণ শুধু তো খেলা না, খেলার বাদেও লাইফের অনেক কিছু আছে যেগুলো মেন্টালি এফেক্ট করে খেলাতে। সেখান থেকে বের হওয়ার জন্য কিন্তু একজন কাউন্সিলর খুবই দরকার। তো পার্সোনাল এন্ড প্রফেশনাল লাইফের যে হচ্ছে কম্বিনেশন বা হচ্ছে ডিফারেন্স, এটা ডেফিনেটলি করতে হয়। প্রফেশনাল কাউন্সিলর খুবই দরকার। সে বলতে পারবে যে তার কী অবস্থা থেকে কী অবস্থা থাকা উচিত, তার মেন্টাল টাফনেস বলেন, উইকনেস বলেন, সেগুলো তারা তৈরি করে একটা লাইনে আনতে পারবে। আমার কাছে মনে হয় যে আমরা কেন পিছিয়ে যাই, আমরা মেন্টালি মাঝে মাঝে পিছিয়ে যাই। আমাদের যখন একটু পারফর্ম খারাপ হয়, নানান চিন্তা মাথায় আসে, কেন খেলতে পারছি না। এই জায়গাটায় যদি সঠিক কাউন্সিলিং করতে পারে তাহলে অবশ্যই আমরা উঠে দাঁড়াবো। থ্যাংক ইউ সো মাচ। আই এম ভেরি মাচ লাকি অ্যান্ড অনার্ড আপনি আজকে আমাদের শো এসেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও অন্য কোনো শোয়ে আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, শেষ করছি বিপিএল ক্রিক হিরোসের আজকের অনুষ্ঠান। ক্রিকেট নিয়ে আলোচনা, বিপিএল এর উন্মাদনা, পুরোটা দেখতে চোখ রাখুন ২১-এর পর্দায়।